নমস্কার। এসএফআই ত্রিপুরার ফেসবুক পেজ থেকে এক বিশেষ আলোচনা পর্বে, যে আলোচনা পর্বের নাম ছাত্র সংলাপ, সেই আলোচনা পর্বে আজকে আমাদের সাথে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী, বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং প্রাক্তন ছাত্র নেতৃত্ব পুরুষোত্তম রায়বর্মন মহোদয়। আজকে আমরা এই আলোচনা পর্বে ওনার কাছ থেকে জানব যে বুদ্ধিজীবী অংশের মানুষের বর্তমানে সামাজিক যে কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের কি ভূমিকা হতে পারে, তাদের বর্তমান ভূমিকা কি, এবং একটা সুস্থ সমাজ গড়বার জন্য আগামী দিনে তাদের কি ভূমিকা নেওয়া দরকার। প্রথমে স্যার অন্য কিছু জিজ্ঞেস করবার আগে জানতে চাইবো কেমন আছেন স্যার? এক কথা বলা যায়, এই সময় যতটুকু থাকা যায় সেটুকুই আছে। তাহলে আলোচনা পর্ব শুরু করছি। প্রথমেই আমি জানতে চাইবো যে কোনো প্রেক্ষাপটে, সেটা রাজনৈতিক হতে পারে কিংবা সামাজিক হতে পারে, সেই প্রেক্ষাপটে আমরা সচরাচর এই কথাটা শুনে থাকি যে বুদ্ধিজীবী অংশের মানুষের ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা যথেষ্ট হয়ে থাকে। কিন্তু বুদ্ধিজীবী বলতে মূলত আমরা কোন অংশের মানুষকে বোঝাচ্ছি, তাদের নিয়ে আমরা বুদ্ধিজীবী এই যে শব্দটা প্রয়োগ করছি, আপনার কি মতামত? বুদ্ধিজীবী শব্দটা আমরা কিভাবে ব্যবহার করি? প্রত্যেকটা মানুষই তো বুদ্ধিজীবী এক অর্থ, কারণ বুদ্ধি প্রয়োগ না করে তা কোনো মানুষ বাঁচতে পারে না। মানুষের অগ্রগতি, এতটুকু অগ্রগতি অল্প সময়ের মধ্যে মানব করে সবথেকে বুদ্ধিজীবী। আমরা প্রত্যেকেই কম বেশি জীবনে বুদ্ধি প্রয়োগ করি, বুদ্ধিজীবী তকমা না করে। তো ব্যাপক অর্থে প্রত্যেকটা মানুষের বুদ্ধিজীবী, ম্যানেজের ন্যাশনাল এলিমেন্ট, ম্যানেজের ইন্টেলিজেন্ট, আমি সবই। তো এটা হচ্ছে একটা ব্যাপক অর্থ। আর আমরা যে অর্থে বুদ্ধিজীবী বলি সেটা হচ্ছে, আমি যেটা মনে করি অর্গানিক বুদ্ধিজীবী, যারা সত্য কথা বলবে, যারা ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলবে, যারা কোনো রকম ভয় ভীতি ছাড়া সবসময় সত্য উচ্চারণ করবে, যেটা সত্যের বিপরীত হলো সেই সত্যকে আঁকড়ে থাকবে এবং তারা সমাজকে দিশা দেখাবে। তারা ভবিষ্যতে বর্তমানে অগ্রগামী, তাদের দৃষ্টি থাকবে ভবিষ্যতে। তারা সামগ্রিকভাবে সামাজিক মুক্তি, অংশের মুক্তির প্রতিভাবে দায়বদ্ধ হবে। পাশাপাশি তারা সবসময় সত্যকে আশ্রয় করে বাঁচবে, সত্যাশ্রয়ী জীবন। এবং এই যে সত্যকে আশ্রয় করে বাঁচা, এটা বাঁচতে গেলে তাদেরকে অবশ্যই সিস্টেমে বিরুদ্ধে থাকতে হবে। প্রত্যেকটা সিস্টেমের বিরুদ্ধে থেকে তাদেরকে কথা বলতে হবে। সেই ধরনের বুদ্ধিজীবী তো সবসময় হয় না, সবাই সেই ধরনের বুদ্ধিজীবী হয় না। বুদ্ধিজীবী মধ্যবিত্ত শ্রেণীর কতটি শ্রেণীর মধ্যে একটা বুদ্ধিজীবীরা সবসময় একটা বিরাট ক্ষমতার পাশে থাকার চেষ্টা করে। রাজার সভাসদ বুদ্ধিজীবী এক করতে। আগে যেমন রাজার সভাসদরা ছিল, চারণ কবিরা ছিল, যারা কাজী ছিল, রাজার কিংবা শাসকের চাতকা বৃদ্ধি করা, ঠিক এখনো আমরা দেখি সেরকম চারণ কবি পোশাক পাখি আছে। তারা যদি বুদ্ধিজীবী তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা একটা খাতা এবং পোতা পাখি। সেই ধরনের বুদ্ধিজীবী সরাসরি তো অনেক, কিন্তু আমি বলবো প্রকৃত বুদ্ধিজীবী যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যের বিকৃতি দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করার সাহস রাখে এবং সেই সত্য উচ্চারণ করতে গিয়ে তার কি পরিণতি হবে তার জন্য সে বিন্দুমাত্র চিন্তা করে। তারাই সত্যিকারের বুদ্ধিজীবী। তারা সংখ্যায় কম হয়, তারাই বলতে সত্যের জন্য যারা যুদ্ধ করবে, যারা লড়াই করবে, এটা অবশ্যই একটা বড় কথা। তো আজকের দিনে আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলে কোট অ্যান্ড কোট মানে একটা টার্মিনোলজি ব্যবহার করছি, তাদের কি ধরনের আগামী দিনে ভূমিকা নেওয়ার প্রয়োজন? আপনার কথাটা যথেষ্ট স্পষ্টতা ছিল, তা সত্ত্বেও আবার এটা আমরা ধরুন স্বাধীনতার সময়, স্বাধীনতা পরবর্তী সময় দেবো আমাদের যারা সমাজের শিক্ষিত অংশ, একটা অংশ কিন্তু তারা স্বাধীনতা সংগ্রাম কাটিয়ে গেছে। তারা নেতৃত্ব দেবে আইনজীবীরা, আপনার লেখক, শিল্পী, সাহিত্যিকরা, চিত্রকাররা, বলাকাররা, তাদের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। তাদের বিশেষ অবদান ছিল স্বাধীনতা সংগ্রামে। আমরা সেগুলো অসংখ্য উদাহরণ দিতে পারি, যারা বুদ্ধিজীবী করতো। কেউ কবি, কেউ শিল্পী, কেউ সাহিত্যে, কেউ নাট্যকার, কেউ চিত্রকর, কেউ নৃত্যশিল্পী, কিন্তু তারা সবাই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। তাদের সামনে স্বপ্ন ছিল। এবং তখন আমাদের দেশে বুদ্ধিজীবীরা কোথায় আছে, মূলত আমাদের বুদ্ধিজীবী আছে উচ্চবিত্ত মধ্যবিত্ত সম্প্রদায়। তখন আমাদের দেশে মধ্যবিত্ত সম্প্রদায় একটা স্বপ্ন ছিল, যাতে আমাদের আপন
স্বাধীনতা পূর্ব আমরা দেখি ব্যতিক্রম ছিল, ব্যতিক্রম রাত খয়ের হিসাবে কিংবা রায় ভাদুরবাদী নিয়ে ব্রিটিশের চামটা নিয়ে করেছে, তাদের কোনো দিককার দিক। স্বাধীনতার পরে কি হলো? স্বাধীনতার পরও একটা স্বপ্ন ছিল, একটা সমাজতন্ত্রের স্বপ্ন, একটা ধর্মনিরপেক্ষ করার স্বপ্ন আমাদের ছিল, ছিল। সেই স্বপ্নটা কিন্তু 80 দশক 90 দশকের পর হারিয়ে গেছে। আজকে কিন্তু বুদ্ধিজীবীদের আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। আজকে মুক্ত সমাজ সবসময় অনেক ক্ষেত্রেই প্রতিবাদে নেতৃত্ব দিত সমাজ উচ্চবিত্ত সমাজের একটা অংশ। আমার একটা জীবন ছেড়ে এই ক্ষেত্রে আজকে উচ্চবিত্ত মধ্যবিত্ত সমাজ আমরা সেইটা পাচ্ছি না। তারা হচ্ছে এমবেডেড, তারা এখন শাসকের সাথে একদম শাসকের সজ্জায় ডুবে পড়েছে। বলে না যুদ্ধের সংবিধাকে যুদ্ধের সময় আমরা শব্দ বন্ধ করেছিলাম এমবেডেড জার্নালিস্ট, অর্থাৎ আমেরিকান বাহিনীর সাথে করে তারা যাচ্ছে, তাদের চোখ দিয়ে যুদ্ধকে দেখছে। ঠিক তেমনি এখনো একটা বিরাট অংশ বুঝতে হয়েছে এমবেডেড ইন্টেলেকচুয়াল, তারা শাসকের সাথে একদম মিশে গেছে, শাসকের বিছানায় উঠে পড়েছে। এটা যেমন আছে, এবং আমি বলবো এর একটা যতটুকু আমি বুঝি একটা আদর্শের অপেক্ষা করে। আগে আমার উদারনীতি বহিষ্ঠতা রেনেসার একটা প্রভাব আমাদের যুদ্ধের মধ্যে ছিল, মধ্যবিত্ত সমাজের মধ্যে, এটা কিন্তু কমে যাচ্ছে, নেই। এখন একটা উত্তর দক্ষিণপন্থী আপনারা হয়েছে। আগে যেটাকে লিবারেল বলা হতো, এতে আগে লিবারেল শব্দটা ছিল একটা গৌরবের শব্দ। আজকে দেখলে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, কিছু কিছু পাগল কিংবা ছাগল কিনা যায় না, তারা পাগল বলবো না, ছাগল বলবো, তারা টিভি চ্যানেলে লিবারেলদের গালি গালাজ করছে। লিবারেল তো একটা বেজ অফ মার্ক লেভেল, যে লিবারেল, যে সংস্কারের কথা বলে, যুগে যুগে লিবারেলরাই পৃথিবীকে সমাজকে সভ্যতাকে পথ দেখিয়েছে। এখন 90 দশকের উপর লিবারেল শব্দটা ইস্তেল হয়ে যায় তাদের গালাগাল। আজকে সেকুলারদের গালাগাল করা হচ্ছে, সেকুলারদের গালাগাল করার সাহস পাচ্ছে। জমিটা কেন তৈরি হয়েছে? জমিটা তৈরি হয়েছে আমি মনে করি আমাদের দেশের বুদ্ধিজীবী সম্প্রদায় আমাদের পছন্দ হয়েছে। এই পছন্দটার কারণ হচ্ছে গণতন্ত্র, উদারনীতি, গণতন্ত্রের সংকট, আদর্শহীনতা, আদর্শ নেই, দ্যার ইজ দ্য অল্টারনেটিভ, এই একটা মনোবৃত্তি কাজ করেছে। এটাই স্বপ্ন। এর বাইরে দাঁড়িয়েও একদল মানুষ আছে, একজন বুদ্ধিজীবী আছে, তারা এই মুহূর্তে সংখ্যায় কম হলো, তারা কিন্তু স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে। তাদের ঠিকানা হচ্ছে তিহার জেল, তাদের ঠিকানা হচ্ছে আপনার মুম্বাইয়ের নদী কারাগার, তাদের ঠিকানা হচ্ছে বিভিন্ন জেলে। তো তারার কারণ কি? তারা কোথাও ওই মামলায় বন্দী, বিমা করা হয় মামলায় বন্দী, তারাই তখন বুদ্ধিজীবী। হ্যাঁ, সাইবাবাকে মরতে হলো। এই ধরে বুদ্ধিজীবী আছে, তারা লাইমলাইটে, তাদের খবর বড় মিডিয়া রাখে, তাদের খবর আগামী দিনে রাখবে। এটা তো আপনি উল্লেখ করলেন, যেমনটা আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে আমরা দেখি যে সাধারণত একটা শ্রেণীর বুদ্ধিজীবীরা শাসক গোষ্ঠীর লেজুবৃত্তি করতেই তারা পছন্দ করে, কিন্তু তাদের এই লেজুবৃত্তিতে সমাজের এবং একটা রাষ্ট্রের যে কি ক্ষতি হচ্ছে সেটা নিয়ে আপনার কি মতামত, কতটা পরিমাণ ক্ষতি হতে পারে? ক্ষতি হচ্ছে, আপনি দেখুন আপনি ভিয়েতনামের যুদ্ধের কথা বলেন, তখন কিন্তু বার্ট্রান্ড রাসেল ছিল, কিন্তু একজন জাপল সার্ট্রে ছিল। জাপল সার্ট্রে কিন্তু ফ্রান্সের জাতীয়তাবাদের টিকিট হচ্ছে আলজেরিয়ার সাথে ফ্রান্সের যুদ্ধের পর 50 বছর বিরুদ্ধে, তখন তো জাপল সার্ট্রে ফ্রান্সের বিরুদ্ধে করেছিল। ফ্রান্সের বিরুদ্ধে করেছিল এবং বলেছিল তো আগ্রাসনের যুদ্ধ, ফ্রান্স তো দখলদারি শক্তি, এবং আলজেরিয়ার মুক্তিযুদ্ধ সমর্থন করেছিল তৎকালীন সময়ে জাতীয়তাবাদের স্রোতের বিরুদ্ধে। তৎকালীন সময়ে ফ্রান্সের যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল, তাকে বলা হয়েছিল কেন তোমরা জাপল সার্ট্রে গ্রেপ্তার করছো, আলজেরিয়া। তখন কিন্তু একটা স্পষ্ট কথা বলেছিল প্রেসিডেন্ট, ফ্রান্স তার বিবেককে গ্রেপ্তার করে, ফ্রান্স কেন অ্যারেস্ট ইজ কনসেন্ট। এই যে কথাটা বলেছিল কেন, কারণ তখন পরিস্থিতি করছে, তখন তাকে গ্রেপ্তার করলে এর পরিণতি কনসিকুয়েন্সটা ফ্রান্স সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়, তাই ফ্রান্স থেকে গ্রেপ্তার করা হয়, বার্নার্ড কাসালকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আজকে গাজাতে যে ঘটনা ঘটছে, আমরা কজন মানুষকে দেখতে পাচ্ছি গাজার যে ভয়ঙ্কর বড় বড় কোনো প্রয়োজিত কথা বলছে, আজকে চমস্কি প্রায় সন্ত্রাসী ব্যক্তিত্ব, এর বাইরে কজন আছে? আমার মনে হয় আমাদের এখন দরকার কিন্তু আপল সার্ট্রে, আমাদের দরকার একজন বার্ট্রান্ড রাসেল, যারা এই ধরনের দায়িত্ব পালন করতো, স্টেটকে স্টেট বলতে পারে। আমাদের স্টেটকে স্টেট বলার মতো লোক আছে না, বাইরে তা নয়, এবং তারা বলছেন বলার দায়িত্ব তারা জেলে আছেন। এটা তো আমরা দেখছি, কারণ আমাদের বর্তমান যারা ছাত্র নেতৃত্বের মধ্যে একজন বর্তমানে আর কয়েকজন কবি সাহিত্যিকরাও ইতিমধ্যে জেলে গেছে তাদের কথা বলার জন্য।
কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে যে ইউসিসি চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা, সমান আইন হবে সবার জন্য, তো এটা নিয়ে আজকের দিনে বুদ্ধিজীবীরা এই তথাকথিত লিবারেলদের আক্রমণ করছে। এই ইউসিসির আইনটা নিয়ে সবাইকে সমান চোখে দেখা, ইউনিফর্ম সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড। প্রথমত সবার জন্য আইন বলা সহজ, সবার জন্য আইনের কনসেপ্টটা কি এবং আর দ্বিতীয়ত একটা কথা আমি বলি, সবার জন্য সমান আইন হয় না। একজন বৃদ্ধ মানুষের রক্ষণাবেক্ষণে যে আমাদের যে পিতা মাতা ভবিষ্য নাগরিক কল্যাণ আইন আছে, এটা এর লক্ষ্য কি বৃদ্ধ মানুষদের সামাজিক সুরক্ষা দেওয়া। হ্যাঁ, এর সাথে জুভেনাইল জাস্টিস কে এক করে যায়, আর সব আইন সমান হয় না। সবার জন্য সবাই একই একই মাপ, একই সাইজের জামা সবার জন্য হয় না, এটা একটা ঘটনা। আর আরেকটা কথা কি, এই যে আমাদের পাঁচটা আঙ্গুল, এই প্রত্যেকটা মানুষের পাঁচটা আঙ্গুল আছে, 10টা আঙ্গুল 10 রকম বলে আমি সমস্ত যাবতীয় কাজ করতে পারছি। 10টা আঙ্গুল যদি একই হতো তাহলে কিন্তু আমি অনেক কিছুই করতে পারতাম। আমরা কেন মানব জাতি অনেক সুনিপুণ কাজকর্ম করতে পারতাম না, কিন্তু আমরা এত কাজকর্ম করতে পারছি আমার হাত দিয়ে। এত সৃষ্টি, অনবদ্য সৃষ্টি লেখকরা করছেন, কি বন্ধনা করছেন, প্রযুক্তিবিদ্যা করছেন, কারণ কি হাতকে আমরা এত নিপুণ হয়ে ব্যবহার করতে পারছি আমার 10টা আঙ্গুল 10 রকম। ঠিক তেমনি সমাজের মধ্যে এক বর্গা চাপিয়ে দেওয়া, এটা তো বেশি দাম। আইন ইউনিফর্ম সিভিল কোডের নামে তারা সংশোধিত করে বাস্তবায়ন করছে। ইউনিফর্ম সিভিল কোড কেন বলা হচ্ছে যে মুসলিমরা এদের অধিকার দেওয়ার কথা। সেক্ষেত্রে আমার একটা বক্তব্য, গাছের গুড়ি কেটে আগায় জল দেওয়া যায়। বিজেপি আরএসএস যেটা করছে এগুলো হলো কসমেটিক টোকেনিজম। এর মূল হচ্ছে গাছের গুড়িটা কেটে আগায় কতগুলো একটু জল দিয়ে গাছটাকে মেরে ফেলো, আর এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য টোকেনিজম চালু করো। আজকে যদি ইউনিফর্ম সিভিল কোড আগে আমার তো প্রত্যেকটা সম্প্রদায়ের যে তাদের যে ব্যক্তিগত আইন আছে এগুলোকে তুমি ইয়ে করো, আরো বেশি সমান করো, তাদের অধিকার জেন্ডার রিভিউ করো, জেন্ডার অডিট করো। আমাদের হিন্দুদের জন্য যে সমস্ত আইন আছে, হিন্দু প্রপার্টি অ্যাক্ট, আমাদের হিন্দু মহিলাদের, এগুলো তো অনেক সংস্কার দরকার। এগুলোও কি নারী পুরুষ সমতা এই আইনে আছে? নেই তো। খ্রিস্টানদের ক্ষেত্রে আইনের সমতা দরকার, সবগুলো আইনে এই ধরনের ক্ষমতা দরকার। আরেকটা কথা, বর্তমান সময়ে এই যে ইউনিফর্ম সিভিল কোড চাপিয়ে দেওয়ার কোনো সহজ উদ্দেশ্য, একটা বড় উদ্দেশ্য আর এজেন্ডা। আর যে কোনো সমাজের সংস্কারের দাবিটা করতে বসতে, আজকে যদি সংস্কারের দাবিটা সমাজের উপর থেকে চাপিয়ে দেওয়া হয় কারণ তো সংখ্যালঘুরা এমন একটা আশঙ্কা থাকবে, কারণ সারা দেশ জুড়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে একটা আক্রমণ, সার্বিক আক্রমণ মহল তৈরি হয়েছে, সেক্ষেত্রে সংখ্যালঘুদের জন্য এই সমস্ত কথাবার্তা বললে সংখ্যালঘুদের মানে ভয়ে দেওয়া নিশ্চয়ই আমাদেরকে আর ক্ষতি করার জন্য কোন ভাষা করার জন্য বলা হচ্ছে, আমাদের এলিমিনেট করা যায়। মানে এই রিয়েশনটা এমন একটা জায়গায় গেছে যে সংখ্যালঘুরা সব অসুবিধা সবথেকে ম্যাক থেকে বুঝতে পারবো না। সেই কারণে আমি বলবো ইউনিফর্ম সিভিল কোড এগুলো তাদের এজেন্ডা, এর জন্য মুসলিমদের কোনো দরদ নেই। এর উদাহরণ বাড়িয়ে লাভ নেই। মুসলিমদের যদি দরদ থাকে বিদ্যুৎ বানুর সুবিধার জন্য বিদ্যুৎ বানুকে শিক্ষা করতে হবে, আমাদের শিক্ষা করতে হবে। এগুলোর টোকেনিজম, আর এগুলোর উদ্দেশ্য হচ্ছে গাছের গুড়ি থেকে আগায় যাবো, ভয় দেখানোর একটা, ভয় দেখো না, এটা বিভ্রান্ত করা। বিভ্রান্ত আমি এই যেমন আপনার ওয়াকফ আইন নিয়েও তারা এমন কতগুলো কথা বলছে যে ওয়াকফ আইনে কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুসলিমদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পালন করার ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করা, তাদের যে সেলফ অটোনমি, এটা কিন্তু আমাদের সংবিধান প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়কে সেলফ অটোনমি দিয়েছে। এই সেলফ অটোনমি আক্রমণটা এটাকে নষ্ট করার চেষ্টা করছে। এটাকে ঢাকা দেওয়ার জন্য তারা বলছে, যেমন প্রধানমন্ত্রী দেখলাম কিছু বাছাই করে লোকজনদের ডেকে মিটিং করবে, সেখানে বলছে মুসলিম এত কিছু করেছে, আমি বহরা আফগানি সম্প্রদায়ের জন্য এত কিছু করছি। একদিকে হলো মুসলিমদের যে ইউনিট, এটাকে ভেঙে দাও, আরেকটা হলো এটাকে প্যারেটেবল করার জন্য এই ধরনের টোকেনিজমের কথা বলে। চাপিয়ে দেওয়া আইনের কথা বললে আমরা বর্তমানে যেহেতু ছাত্রদের নিয়ে কাজ করছি, তবে অবশ্যই বলতে হবে এনইপি 2024। সেখানে আমি যদি ব্যক্তিগতভাবে বলি তাহলে 3টে সি কাজ করছে, কমার্শিয়ালাইজেশন, সাথে সেখানে এই যে চাপিয়ে দেওয়ার সেন্ট্রালাইজেশন, সাথে কমিউনালাইজেশন। এই 3টা বিষয় নিয়ে সাথে এই সমস্যা আজকে যা সামাজিকভাবে সরকারের চাপিয়ে দেওয়া সমস্যা, এগুলি নিয়ে আগামী দিনে ছাত্র যুব আন্দোলনের কি করণীয়, এটা তো ছাত্র যুবরা তাদের দায়িত্ব তারা বুঝতে হবে, এটা আমি বাইরে থেকে বলতে হবে, আমার বলা উচিত নয়। যারাই সমস্যার মুখোমুখি তারাই তাদের মেধা, তাদের অভিজ্ঞতা এগুলোকে প্রয়োগ করে তারা রাস্তা দিতে রাখে। আমি এটা বুঝি যে আমাদের শিক্ষার আঙ্গিনা থেকে
মধ্যবিত্ত নিম্নবিত্তদের অনেক আগেই ছাঁটাই করতাম। এটা কিন্তু আমি আজকে বুঝছি না, আমি 10 বছর 15 বছর আগে এই জিনিস আমরা লক্ষ্য করছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্সি কলেজে প্রাইভেট প্রাইস স্কলার এই যে গরিব নিম্নবিত্ত ছাত্রদের জন্য স্কলারশিপগুলো আছে, সেই স্কলারশিপগুলো নেওয়ার মতো ছাত্র ওখানে আছে। কারণ সিস্টেমটা এমন একটা জায়গায় গেছে, গরিব ঘরের ছেলে মেয়েরা এখন ওই প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় আসতে পারছে না। আজ থেকে এটা কিন্তু অনেকদিন আগে শুরু হচ্ছে, হঠাৎ করে এটা আজকে টিকে যাচ্ছে। পুরোনো রিপোর্টে আগে আজকে গরিব ছেলেমেয়েরা আগে এই যে স্কলারশিপগুলো অ্যাভেল করতো, একটা স্কলারশিপ 10 জন লোক 15 বছর 10 বছর ধরে কাগজ উঠেছে। আশ্চর্যের ব্যাপার, এই ধরনের কোভিডেড স্কলারশিপ, যেগুলো খুব মূল্যবান স্কলারশিপ, যেগুলো ছাত্রদের দারুণভাবে সাহায্য করে, এই স্কলারশিপগুলো অ্যাভেল করার মতো ছাত্র হাতে নেই। কারণ কি, তাদের জন্য এই স্কলারশিপগুলো তারা এই সিস্টেমে তাদেরকে ছেঁকে বাদ দিয়ে দেওয়া, তো আসতেই পারছে না। এখন তো শিক্ষা সবটাই বাণিজ্য হয়ে গেছে, এবং শিক্ষা বাণিজ্য আজকে ডাক্তারি, আপনি ডাক্তারি কথা বলতে একজন ডাক্তারকে যত টাকা খরচ করতে হয়, কজন মধ্যবিত্তের পক্ষে নিম্নবিত্ত পিতা মাতার পক্ষে ডাক্তার বানানো সম্ভব? আমি অপ্রিয় কথা একটা বলি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 2014 আগে যে ডাক্তারির ফিস ছিল, এটাও তো 2 ছাত্রদের বাইরে ছিল। কজনের পক্ষে সম্ভব? আর এই যে কোটি কোটি টাকা করে ডাক্তারি পাস করে আসছে, তাদের কাছে আমরা কি আশা করবো? তারা এমন একটা শিক্ষাকে নিয়ে যাচ্ছে, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ ছাত্ররা, বিশ্ববিদ্যালয়গুলো, কলেজের ছাত্ররা, তারা এই প্রতিবাদের রাস্তা তাদের কি জানে। কারণ আমি বিশ্বাস করি ছাত্ররা হচ্ছে সমাজে সবচেয়ে কর্মী, তাদের মেধা, তাদের প্রতিভা, তাদের আদর্শ নিষ্ঠা, এগুলোর উপর আস্থা রাখার মতো জায়গা এখন আছে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে এই সময় বের করে আমাদের কাছে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়কে। আজকের জন্য ছাত্র সংলাপের এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।